রাষ্ট্র নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ। জিএস পদে জয় পেয়েছেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। এজিএস পদে বিজয়ী হন শিবির সমর্থিত সালমান সাব্বির। শিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ পান 12,687টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত নূর উদ্দিন আবির পেয়েছেন 3,195 ভোট। আধিপত্য বিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্মার পান 11,541টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ফাহিম রেজা পেয়েছেন 5,451টি ভোট। আর এজিএস পদে বিজয়ী শিবির সমর্থিত সালমান সাব্বির 6,332 ভোট পান তিনি। প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এশা পান 5,572টি ভোট। রাষ্ট্র নির্বাচনের ফলাফল নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, যারা বিজয়ী হয়েছেন তারা কি বিজয় লাভের পরে কোনো বক্তব্য দিয়েছেন? সম্পাদক সংস্কৃতি বিষয়ক ইয়াসিন আলী 462। দেখুন, ফলাফল ঘোষণা এখনো শেষ হয়নি এবং ফলাফল ঘোষণা শেষে যারা বিজয়ী হয়েছেন, বিজয়ী প্রার্থী হয়েছেন, তারা তাদের যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সেটি ব্যক্ত করবেন। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে কাজী নজরুল ইসলাম যে অডিটোরিয়াম যেখানে ফলাফল ঘোষণা করা হচ্ছে, সেইখানে প্রার্থী এবং নির্বাচন কমিশন সহ এখানে যারা ভোটাররা রয়েছেন সকলেই আছেন এবং ফলাফলের যে রেশিও যেটি বলছে যে এই প্রথম অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু নির্বাচন 2025-এরটি নিয়ে বলা যায় যে সপ্তমবারের মতো রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ 1972 সাল থেকে শুরু করে এই পর্যন্ত সর্বশেষ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1990 সালে। সেই সময় ভিপি পদে বিজয়ী হয়েছিলেন বিএনপি প্রার্থী সেই সময় এইবারই প্রথম ভিপি পদের স্বাদ নিল বা ভিপি পদে আসন গ্রহণ করলো ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী। এবং এছাড়াও আমরা যদি বলি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু নির্বাচনে যে 23টি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, 23টির মধ্যে তিনটি ছাড়া বাকি 20টি পদে কিন্তু ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছেন। এর মধ্যে একটি আধিপত্য বিরোধী সেখান থেকে জিএস পদে সালাউদ্দিন আম্মার তিনি একটি পদ পেয়েছেন এবং এরপরে আমরা দেখেছিলাম যে ছাত্রদল থেকে একটি পদ পেয়েছেন, ক্রীড়া সম্পাদক যে পদটি রয়েছে সেখান থেকে একটি পদ ছাত্রদল পেয়েছেন এবং একটি পদ আর অপর একটি পদ হচ্ছে বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, এটি একটি স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তিনি সেই পদটি পেয়েছেন। অর্থাৎ এই তিনটি ছাড়া বাকি যে 20টি পদ, এই 20টি বিপি এজিএস থেকে শুরু করে বাকি যে 20টি পদ রয়েছে, 20টি পদে ছাত্রদল সমর্থিত যে প্যানেল তারা বিপুল ভোটে, ছাত্র শিবির সমর্থিত প্যানেল তারা বিপুল ভোটে কিন্তু বিজয়ী হয়েছেন। আমরা দেখেছিলাম যে ভিপি পদে, বিশেষ করে ভিপি পদে যে প্রতিদ্বন্দ্বী হয়েছিল, ভিপি পদের এখানে যে ছাত্র শিবির সমর্থিত যে প্রার্থী রয়েছেন ঠিক তার অর্ধেক ভোটও পাননি ছাত্রদল সমর্থিত যে ভিপি প্রার্থী ছিলেন। এবং অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে দেখেছিলাম যে ঠিক হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে কথা বলা হচ্ছিল, যে আভাস পাওয়ার কথা বলা হচ্ছিল, সেটি কিন্তু এখনো দৃশ্যমান হয়নি। আমরা দেখেছিলাম যে এখানে শুধুমাত্র একটি পদে আমরা দেখেছিলাম যে ছাত্রদল প্রার্থী এশা, তিনি জাহিন বিশ্বাস এশা, তিনি কিছুটা প্রতিদ্বন্দ্বী করে তুলেছিলেন, তবে সেই পদটিও কিন্তু আমরা দেখেছিলাম যে ছাত্র শিবিরের যে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেটি তারা দখল, সেটি তাদের কোডে তাদের প্যানেলেই গেছে আর কি। এবং নির্বাচন নিয়ে এর মধ্যে আমরা দেখেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কথা বলেছেন এবং নির্বাচনের সার্বিক পরিবেশ পরিস্থিতি এবং তার যে কমিটমেন্টটি ছিল সেটি নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি বলছিলেন তিনি একটি দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দিতে চেয়েছিলেন। এবং তিনি বারবার একটি কথা বলছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন সে সময় তিনি বলছিলেন যে ডাকসু বা জাকসু এদের যে এই সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে অনেকটা শিক্ষণীয় হয়ে উঠেছে এবং তিনি চাচ্ছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাকসু নির্বাচন একটি দৃষ্টান্ত হয়ে থাকে। এবং নির্বাচন কমিশনও কিন্তু একই সুরে কথা বলেছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটি যেন কোনো প্রশ্ন না উঠে এবং প্রশ্নহীন একটি ইলেকশন তারা উপহার দিতে চান। তো সর্বশেষ আমরা প্রধান নির্বাচন কমিশন কিন্তু গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং তিনিও বলছিলেন যে তাদের যেটি প্রত্যাশা ছিল, তাদের যে কমিটমেন্ট ছিল একটি ফেয়ার ইলেকশন অনুষ্ঠানের, তাদের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট তারা বা সেই প্রত্যাশা, শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটি তারা পূরণ করতে সক্ষম হয়েছেন। এবং দীর্ঘ 35 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের যে ছাত্র প্রতিনিধি সেটি তারা ফিরে পেল, অর্থাৎ তাদের জন্য কথা বলতে পারবে, তাদের
অর্থাৎ এই ছাত্ররা তাদের শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম, সেটি এতদিন ধরে দীর্ঘ 3.5 দশকের বেশি সময় ধরে স্তব্ধ ছিল, সেই দুয়ারটি উন্মুক্ত হলো এবং শিক্ষার্থীরা এর সাথে যেমন উচ্ছ্বাসিত, সেই সাথে এখানে শিক্ষার্থীরা যে বিষয়টি বলছিলেন যে তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধি তারা পেয়েছেন এবং তাদের স্বার্থে কথা বলবেন, তাদের ভয়েস হয়ে তাদের প্রতিনিধিরা কথা বলবেন, এটি কিন্তু যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে উল্লাস, তাদের যে অভিব্যক্তি সেটি কিন্তু প্রকাশ করেছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় 23টি পদের বিপরীতে ছাত্র শিবির পেয়েছেন 20টি এবং একটি পেয়েছেন ছাত্রদল, একটি পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী এবং একটি আধিপত্য বিরোধী যে প্যানেল রয়েছে সেখান থেকে একটি পদ পাওয়া গেছে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নিয়ে সর্বশেষ। রাষ্ট্র নির্বাচনের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া দরকার বলে মনে করেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলজি হলে জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, ঐকমত্য কমিশনের মেয়াদ 31 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যেই সনদ বাস্তবায়নে কাজ করবে কমিশন। এছাড়া জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ পরেও থাকবে বলেও জানান আলী রিয়াজ। আমাদের সভা সমিতি করে আসছে। জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ 8 মাসে 3 দফায় 73টি বৈঠক অনুষ্ঠিত হয়। 166টি সংস্কার প্রস্তাব এবং 84টি বিষয়ে ঐকমত্য হয় রাজনৈতিক দলগুলো। অবশেষে চূড়ান্ত হল জুলাই জাতীয় সনদ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার বিকেল 4টায় অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। উপস্থিত থাকবেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সবশেষ প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, কমিশনের মেয়াদ 31 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যেই সনদ বাস্তবায়নের কাজ করবে কমিশন। কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট, সুনির্দিষ্ট, পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব। আলী রিয়াজ আশা প্রকাশ করে বলেন, সব রাজনৈতিক দলই জুলাই সনদে সই করবেন। এছাড়া যারা পরে স্বাক্ষর করতে চান তাদের জন্য সুযোগ থাকবে। এই অংশীদারিত্বের কারণে তারা যদি পরে দিতে চান, আমরা নিশ্চয়ই, আমার মনে হয় যে সেটা অংশগ্রহণের শরিক দল হিসেবে, শরিক হিসেবে তাদের তো সেটা থাকতেই পারে। এ সময় সংস্কৃতি উপদেষ্টা বলেন, সনদ স্বাক্ষরই সবচেয়ে বড় আয়োজন। পাশাপাশি থাকবে জুলাই সনদের পটভূমি নিয়ে তথ্যচিত্র। সবচেয়ে বড় আয়োজন তো আসলে জুলাই সনদ নিজে। জুলাই সনদে আমি আজকে নিজেও একটু পড়াশোনা করছিলাম যে আমরা একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করব যে আমরা কোথা থেকে এখানে আসলাম এবং এই জুলাই সনদ আসলে আমাদেরকে কি দিবে। 6টি সংস্কার কমিশনের 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদ। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে সরকার। কমিশন 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আজ জুলাই সনদের যে আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই সব বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? আমি এই মুহূর্তে অবস্থান করছি সংসদ ভবন এলাকার মানিক মিয়া এভিনিউ সড়কে। ঠিক আমার পেছনে কিন্তু দেখা যাচ্ছে যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজকে বিকেল 4টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান 2025। সকাল থেকেই কিন্তু প্রস্তুতি গ্রহণের কাজ চলছে। এখনও কিন্তু পেছনে স্টেজ এবং যারা অতিথি আছে, আমন্ত্রিত অতিথি, তাদের যে বসার আসন সেগুলো নিয়ে কাজ চলছে। আমরা এখানে এসে যেটি দেখেছি, ভেতরে যারা কাজের সাথে যুক্ত আছেন তারা কিন্তু কাজ করছে। এখন আমরা এই মুহূর্তে বাইরে অবস্থান করছি। আজকে 4টা বাজে মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও 3টে থেকেই কিন্তু অতিথিরা ভেতরে প্রবেশ শুরু করবেন এবং সাড়ে 3টার মধ্যেই কিন্তু সকল অতিথিদের ভেতরে প্রবেশ করা হবে। আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, গতকাল কিন্তু জাতীয় নাগরিক পার্টি
ঘোষণা দিয়েছে তারা কিন্তু সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করবেন না, কারণ তারা যে বিষয়টি দাবি করে আসছিল যে সনদের আইনি ভিত্তি এবং সনদ বাস্তবায়নের যে উপায় আছে সেটি সনদে উল্লেখ নেই। এই দুটি বিষয় নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তারা সনদে স্বাক্ষর করবে না। এখন পর্যন্ত কোন কোন রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করবে এই বিষয়টি কিন্তু নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমরা দেখেছি যে গতকালের আগের দিন বাম জোট কিন্তু ঘোষণা দিয়েছিল, ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টার সাথে যে শেষ দিনের বৈঠক ছিল 15 অক্টোবর, সেই দিন বৈঠক শেষে বাম জোটের যে সমন্বয়ক ছিল ফজলুর রশিদ বজলু, তিনি কিন্তু বলেছেন যে তারা কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করবেন না, কারণ তারা যে বিষয়টি জানিয়েছে যে জুলাই সনদের যে নোট অফ ডিসেন্টগুলো দেওয়া আছে, নোট অফ ডিসেন্টের বিষয়গুলো থাকলে তারা সনদে স্বাক্ষর করবে না। তারা যেটি জানিয়েছে যে সনদে শুধুমাত্র যে সকল রাজনৈতিক দলগুলো যে সকল বিষয়গুলোতে ঐক্যমত হয়েছিল সে সকল বিষয়গুলোতে যদি অন্তর্ভুক্ত থাকে তারা স্বাক্ষর করবে। কিন্তু আমরা দেখেছি সনদে যে 84টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, বিগত 8 মাসের দীর্ঘ আলোচনায় 166টি প্রস্তাবের মধ্যে যে 84টি বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল ঐক্যমত করেছে, সেই 84টি বিষয় কিন্তু সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যে 84টি বিষয়ের মধ্যে যে সব রাজনৈতিক দলের সহমত ছিল বা একমত ছিল তেমনটি নয়, 84টি বিষয়ের মধ্যে বেশ কয়েকটিতেই কিন্তু নোট অফ ডিসেন্টের বিষয় আছে। অবশ্যই সাজ্জাদ হোসেন, আপনি এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করব। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ হলে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রানী সংকৈল বন্দর এলাকায় উপজেলা বিএনপি আয়োজিত পথসভায় তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি অবশ্যই জুলাই সনদে স্বাক্ষর করবে যদি তাদের দল যা বলেছে তা লিপিবদ্ধ করা হয়। যেগুলোতে ভিন্নমত দেয়া হয়েছে সেসব থাকে। সবাইকে অপেক্ষা করার পরামর্শ দিয়ে ফখরুল বলেন, বিএনপি গণভোট মেনে নিয়েছে, জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে। জুলাই সনদে বিএনপি অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করছে বলেও মনে করেন তিনি। জনগণ পিআর পদ্ধতি বোঝে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমরা বলেছি যে আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলোতে আপনার কনসেন্ট দেয়নি, নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেগুলো যদি লিপিবদ্ধ করা হয়। চট্টগ্রাম ইপিজেডে চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানায় আগুন 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান রিটন। আগুন তো নিয়ন্ত্রণে এসেছে ঘন্টাখানেক হলো, কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি নির্বাপন করা গেছে কিনা, সবশেষ কি চিত্র দেখতে পাচ্ছেন? দেখুন, আজকে সকাল 7:25 17 ঘন্টা পর এই যে অ্যাডাম ক্যাপ হাউস, এখানে যে আগুনটি লেগেছে সেইটি নিয়ন্ত্রণে এসছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হয়েছে। আমরা আসলে দেখছি উপর ফ্লোরগুলোতে এখন একেবারে ধোঁয়াও সেখানে আর নেই, এবং আমরা দেখছি ফায়ার সার্ভিসের যে সমস্ত গাড়িগুলো অর্থাৎ অগ্নি নির্বাপনকারী যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো আস্তে আস্তে তারা আসলে তাদের স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ আমরা যেটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আগুন পুরোপুরি নির্বাপন হতে হয়তো আরও আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা সময় লাগতে পারে, তবে এখন আর আগুন উপরে যেহেতু মূল ফ্লোর, যে ফ্লোরটি থেকে আসলে আগুন লেগেছিল সেটিতে এখন আর নেই, এবং আমরা দেখছি 3-4 তাল অন্তত 4 থেকে 5টি ফ্লোর একেবারে শুনশান। সেখানে আসলে সেখানে কোনো আগুনের লেলিহান শিখাও নেই, ধোঁয়াও নেই, এবং নিচের তলার কয়েকটি ফ্লোর থেকে আমরা এখনো পর্যন্ত ধোঁয়া দেখতে পাচ্ছি, এবং সেই জায়গাগুলোতে যাতে আগুন নতুন করে ছড়াতে না পারে, আগুন যাতে কোনোভাবে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই বিষয়টিকে মাথায় রেখে ফায়ার সার্ভিস এখনো পর্যন্ত তাদের ছোটোখাটো কিছু ইউনিট নিয়ে কাজ করছে। আপনি জানেন যে আসলে গতকালকে রাতে এই ঘটনাটি ঘটানোর পর এক এক করে অন্তত 26টি ইউনিট এই ইপিজেডের এই যে অ্যাডাম ক্যাপ হাউস এখানে আসে, এবং আমরা দেখেছি অন্তত 17 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর তারা আগুনটিকে নিয়ন্ত্রণে আসতে
সক্ষম হয় এবং এই মুহূর্তে পরিপূর্ণ যে আগুন নির্বাপনের যে প্রক্রিয়া সেটি চলছে। আমরা একটু বলতে চাই যে ফায়ার সার্ভিস যেটি কিছুক্ষণ আগে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বলছিল সেটি হচ্ছে এই যে ভবন 8তলা ভবন এটি আসলে এক একটি ফ্লোরে এক এক রকমের জিনিস ছিল, যে কারণে আসলে ইচ্ছে করলেই তারা আসলে আগুনটি নেভাতে তাদের বেশ ব্যাগ পেতে হয়েছে। পাশাপাশি এর দুই পাশ খোলা থাকলেও একটি পাশে গিয়ে আসলে একেবারে লাগোয়া অন্য একটি বিল্ডিং রয়েছে, যে কারণে আসলে ফায়ার ফাইটাররা সেদিক দিয়ে কাজ করতে পারেনি, যে কারণে পুরো রাত তাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। এবং আমরা দেখছি তাদের অক্লান্ত পরিশ্রমের সঙ্গে যোগ দিয়েছে বিজিবি। তারা এখানে আসলে সার্বক্ষণিকভাবে আইন শৃঙ্খলা যে বিষয় সেটি আসলে দেখভাল করছিলেন। আমরা দেখেছি অসংখ্য উৎসুক মানুষ এখানে ছিল যাদেরকে দমিয়ে রাখার জন্য নানাভাবে আসলে বিজিবি কাজ করেছে। কারণ এই সমস্ত ঘটনা যখন ঘটে তখন আশপাশের নানা জায়গায় লুটপাটের একটি আশঙ্কা থাকে, সেই আশঙ্কাটা যাতে কোনোভাবেই বাস্তব সত্য না হয় সেই বিষয়টিকে মাথায় রেখে বিজিবি কাজ করেছে। পাশাপাশি আমরা দেখেছি এখানে রেড ক্রিসেন্টের কর্মীরা ছিল, ফায়ার সার্ভিস তো ছিলই, পাশাপাশি আরও কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এখানে কালকে সারা রাত এখানে কাজ করেছে। তো সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা দেখছি যে আগুন এখন আর নেই। একটি বিষয় বলে রাখা ভালো যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে এখানে আসলে কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি, এমনকি কেউ সামান্য আহত হয়নি। তার কারণটি হচ্ছে এরকম যে দুপুর 2টার দিকে যখন আগুন লাগে তখন আসলে এই ভবনের বিভিন্ন ফ্লোরে কর্মরত থাকা যারা শ্রমিক ছিলেন তারা আসলে বিষয়টি আঁচ করতে পারে এবং তারা দ্রুত সময়ের মধ্যে ভবন ছেড়ে বাইরে চলে আসে। পাশে যে ভবন রয়েছে অন্য একটি কারখানা, সেখানেও আমরা দেখেছি তারাও আসলে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের কর্মীরা বের হয়ে আসে, যে কারণে আসলে ভবনের ভেতরে এখন পর্যন্ত কেউ আটক নেই বলে আমাদের কেউ নিহত নেই কিংবা আহত অবস্থায় কেউ নেই বলে ফায়ার সার্ভিস বেশ জোর দিয়ে আমাদেরকে বলেছে। এবং আমরাও দেখেছি দুপুর 2টার দিকে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে শ্রমিকরা যথেষ্ট সময় পেয়েছে এখান থেকে বের হয়ে যেতে। এবং সেই কারণে ফায়ার সার্ভিসের 2-1 ফাইটারকে আমরা দেখেছি তারা সামান্য আহত হয়েছেন। এটি ছাড়া আমরা দেখেছি বেশ শান্তিপূর্ণভাবে আগুন নেভানোর যে কাজ সেটি ফায়ার সার্ভিস করে গেছে নিরবচ্ছিন্নভাবে। এখন পরিপূর্ণভাবে নির্বাপনের যে বিষয় সেটি তারা চালাচ্ছেন এবং আমরা ধারণা করছি পাশাপাশি ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও তারা বলছেন যে হয়তো আর 1 ঘন্টার মতো সময় লাগবে। এবং এই যে ভবন যেহেতু সারা রাত ধরে এই ভবনটি জ্বলেছে, আগুনের লেলিহান শিখা দেখেছি আমরা 20 থেকে 30 ফুট পর্যন্ত উপরে চলে গেছে। সঙ্গত কারণ আগুনের যে তীব্রতা সেটির কারণে এই ভবন বলা যেতে পারে অনেকটাই পরিত্যক্ত হয়ে গেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং ইপিজেড কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে এই ভবনটিকে তারা আপাতত ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেখানে বড় একটা সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হবে, অর্থাৎ এখানে যে তার কোনো শ্রমিক মালিক পক্ষের কেউ অর্থাৎ ইপিজেড কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের অনুমতি ব্যতিরেকে কেউ যাতে সেখানে না ঢোকে সেরকম একটি সাইনবোর্ড তারা লাগাবেন। এবং যে দুটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে কমিটি গঠন করা হয়েছে সেটা আগামী 15 দিনের মধ্যে তাদের যে তদন্ত প্রতিবেদন সেটি জমা দেবে। একই সাথে ইপিজেড কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে, তারাও 7 দিনের মধ্যে তাদের যে কার্যক্রম সেটি উপস্থাপন করবে। তখন আসলে বোঝা যাবে এখানে কি পরিমাণ সম্পদ ছিল, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আদৌ কেউ আহত নিহত হয়েছেন কিনা। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে কালকে দুপুরে যে আগুনটি লেগেছে সেটি এখন অনেকটাই নির্বাপনের পথে, কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি নির্বাপন করা সম্ভব হবে। এ হচ্ছে চট্টগ্রামের ইপিজেড থেকে অ্যাডাম ক্যাপ হাউসের যে অগ্নিকাণ্ড সেইটির বিষয় আমার কাছে সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন। যমুনা অভিমুখে লং মার্চ স্থগিত করে আজ দুপুর থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। দাবি আদায় না হলে রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে 25শে অক্টোবর পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ। কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার সকাল থেকে জড়ো হন হাজার হাজার শিক্ষক, দিতে থাকেন নানা স্লোগান। শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট যখন শহীদ মিনারে অবস্থান নেন তখন শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা সংবাদ সম্মেলন করেন প্রেস ক্লাবে। দাবি আদায়ে 25 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেন তারা। দাবি না মানলে 28 অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি তাদের। এবং সরকারের সাথে আমাদের চাপ সৃষ্টি থাকবে 25-এর মধ্যে আমাদের দাবি পূরণ করা, এবং আমরা কি করতে চাচ্ছি সেটার পূর্বাভাস আপনাদেরকে আমরা দিয়ে দিব। এবং আমরা 28 তারিখ থেকে তখন
সেই কঠোর কর্মসূচিগুলিতে যাব। 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা সহ বিভিন্ন দাবিতে অনড় শিক্ষকরা। 1 নম্বরে আমাদের বাড়ি ভাড়া হবে 20% এবং আমাদের উৎসব ভাষা হবে 75% এবং আমাদের চিকিৎসা ভাতা হবে মানে 1500 টাকা। শিক্ষক সমাজ জেগে উঠছে, পুলিশ দিয়ে নির্যাতন করে শিক্ষক সমাজকে দাবিয়ে রাখা যাবে না। দুপুরে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেন। বৈঠকে 5% বাড়ি ভাড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন নেতারা। আলোচনা ভেস্তে গেলে ঘোষণা দেন যমুনা অভিমুখে লং মার্চের। পরে লং মার্চ স্থগিত করে রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কর্মসূচি ঘোষণা করা হয়। এরপরেও যদি সরকারের বুঝদায় না হয় আমরা আমার অনশনে যাব। এরপরেও যদি আমাদের প্রতি সরকারের কোনো দয়া না হয় আমরা অনশন করতে করতে আমরা শিক্ষকরা এখানেই মৃত্যুবরণ করব। এমপিওভুক্ত শিক্ষকদের সাথে একাত্মতা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর অভিযোগে একটি মামলা করেছে দুদক। দুদকের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে সাবের হোসেন চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে মোট 12,25,48,169 টাকা মূল্যের সম্পদ অর্জন করে তা ভোগ দখলে রেখেছেন। এছাড়াও 1989 সাল থেকে 2025 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি তার নামে খোলা মোট 21টি ব্যাংক হিসাবের মাধ্যমে 60 কোটি 19 লাখ টাকা জমা এবং 64 কোটি 41,91,011 টাকা উত্তোলন করেছেন। এই 124 কোটি 61,54,252 টাকার লেনদেনকে দুদক সন্দেহজনক ও অস্বাভাবিক হিসেবে চিহ্নিত করেছে। সাবের হোসেন চৌধুরীর স্থায়ী ঠিকানা হিসেবে পরিবাগ, শাহবাগ, ঢাকা এবং বর্তমানে খিলগাঁও ব্লক সি এলাকার একটি বাসার নাম উল্লেখ করা হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে বাজারে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে 10 টাকা বেড়েছে। এছাড়া আগের মতোই চড়া রয়েছে প্রায় সব ধরনের সবজির দাম। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? কোন কোন পণ্যের দাম বেশি ওঠানামা করছে? দেখুন, আপনার সাথে কথা বলার আগে শুরুতে জানিয়ে রাখি এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারে আছে, যেটা বলা যায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচা বাজার রাজধানীতে। আমি শুরুতে যদি আপনাকে এই মুহূর্তে বাজারের চিত্রটা একটু দেখাই। যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, শুক্রবারে ক্রেতা বিক্রেতার সমাগম বেশি, ক্রেতাদের অভিযোগও বেশি, বিক্রেতাদের অতি মুনাফা করার প্রবণতাও বেশি। প্রথমে যদি আমি আপনাকে ডিমের কথা বলার আগে সবজির বিষয়ে একটু বলি, অর্থাৎ শীত মৌসুম প্রায় কাছাকাছি চলে এসেছে। নতুন যে শীতের মৌসুমকে বলা হয় যে সবজির মৌসুম, শীতের যে সবজি সে আগাম সবজিটাও বাজারে ওঠা শুরু করেছে। এর পাশাপাশি গরমের সবজিগুলো রয়েছে, কিন্তু বেশিরভাগ সবজি যদি আমি গড়ে আপনাকে দামটা বলি 60 থেকে 70 টাকার মধ্যে কেনা যাচ্ছে, অর্থাৎ 60 টাকা 70 টাকা 80 টাকার নিচে বাজারে কোনো সবজি নেই। আর টমেটো, বেগুন, কাঁচামরিচ এগুলো কিন্তু 100 টাকার উপরে। আসলে এই দামটা, সবজির দামটা কেন বাড়তি, সেইটার জন্যই কিন্তু আসলে ক্রেতা যারা আসছেন তারা কিন্তু প্রয়োজনের তুলনায় কিছুটা কম কিনতে বাধ্য হচ্ছেন। আর যারা বিক্রেতা তারা যেটা বলছে সেই একই কথা, যে সরবরাহটা স্বাভাবিক হচ্ছে না, প্রয়োজনের তুলনায় কম। এরপর যদি ডিমের বিষয়টা আসি, অর্থাৎ মাছ, মাংস, সবজি বাড়তি দামের কারণে মানুষ কিন্তু আসলে একটু সস্তা আমিষ হিসেবে ডিমের দিকে ঝুঁকছেন, কিন্তু সেখানেও কিন্তু স্বস্তি মিলছে না। অর্থাৎ সপ্তাহের ব্যবধান আমরা যদি 7 দিনের হিসাব করি, সেক্ষেত্রে প্রতি ডজন ফার্মের ডিম কিন্তু 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 148 থেকে 150 টাকা। কারণ বাজারে 148 এবং খুচরা বাজারে 150 টাকা ডজনে বিক্রি হচ্ছে। এই যে বাড়তি দামটা কেন, যারা বিক্রেতা তারা যেটা বলছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ডিমের টান বেশি, অর্থাৎ চাহিদাটা বেশি, সেজন্য এই দামটাও কিন্তু আসলে চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দামটা বাড়ছে। এর পাশাপাশি আমি যদি একটু বিষয় বলি, কিছুদিন আগে জাতীয়ভাবে অর্থাৎ বিশ্ব ডিম দিবস উদযাপিত হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই অনুষ্ঠানে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা বলেছিলেন যে আসলে ডিম উৎপাদক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছতে মোট 7 হাত বদল হয়। এই 7 হাত বদল হওয়ার ফলে কিন্তু বাজারটা অস্থির হচ্ছে
বাড়তি মুনাফা করছে মধ্যস্বত্বভোগীরা, কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তারা যেটা বলছে এই 7 হাত কমানোর জন্য তারা বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধ করেছে যাতে বাজার তদারকিটা আরো কঠোরভাবে হয়। যদিও বাস্তবতায় তার ভিন্ন, অর্থাৎ বাজারে কিন্তু সেরকম তদারকি কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি না, এমনটাই অভিযোগ যারা ক্রেতা সাধারণ। এর পাশাপাশি যদি তেলের বিষয়ে বলা হয়, ভোজ্য তেলের বিষয়ে, গত সপ্তাহে কিন্তু উৎপাদক সমিতি অর্থাৎ মিল মালিক সমিতি কিন্তু প্রতি লিটারে 6 টাকা বেড়ে নতুন দাম বোতলজাত সয়াবিন তেল 195 টাকা লিটার নির্ধারণ করে দিয়েছে। তার যদিও বাণিজ্য উপদেষ্টা বলছেন যে আসলে ব্যবসায়ীদের নিজেরা সমিতি করে দাম বৃদ্ধির কোনো এখতিয়ার নাই, সরকার সেটা অনুমোদন দেয় না। অর্থাৎ আমরা এর আগে দেখেছিলাম যে ব্যবসায়ীরা নিজেরাই দাম ঠিক করে বাজারে বিক্রি করত, এবারই কিন্তু আসলে বলছে যে উপদেষ্টা তারা দাম নির্ধারণ এখতিয়ার নাই, সরকার অনুমোদন দেয় নাই। অর্থাৎ একটা দ্বৈত টান রয়েছে ভোজ্য তেলের বাজারে, সেই নতুন দামের তেল বাজারে এখনো আসে নাই। ব্যবসায়ী যারা বলছে তারা বলছে আগে যে পুরনো তেল তাদের। শাহিদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবারও যোগাযোগ করব। সাপ্তাহিক বাজার দর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার ফল বিপর্যয় ঘটেছে। গত 20 বছরের মধ্যে এবার পাশের হার সবচেয়ে কম। 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 58.83%। অকৃতকার্য হয়েছে 5 লাখেরও বেশি শিক্ষার্থী। শিক্ষাবিদরা বলছেন বিগত বছরগুলোর অতিরঞ্জিত ফলাফল শিক্ষার মান নষ্ট করেছে। এবছর ভালো মূল্যায়ন হওয়ায় পাশের হার কমেছে। বৃহস্পতিবার সকালে দেশের 11টি শিক্ষা বোর্ডে প্রকাশিত হয় এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। গত 20 বছরের মধ্যে এবার পাশের হার সর্বনিম্ন। অকৃতকার্য হয়েছে 5 লাখেরও বেশি শিক্ষার্থী। এছাড়া জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায় এবছর সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে ইংরেজিতে। অধিকাংশ শিক্ষা বোর্ডে ইংরেজিতে পাশের হার 60%-এরও কম। শুধু ঢাকা ও বরিশাল বোর্ডের শিক্ষার্থীদের ইংরেজিতে পাশের হার 70%-এর ঘরে। এরা মোবাইল ডিভাইসে আসক্ত এবং এরা সেন্টেন্সগুলো যে লেখে, এই লেখার মধ্যে ওরা ওদের মতো করে কমিউনিকেট করে। কিন্তু এটা তো লেখার মানে পরীক্ষায় পাস করার জন্য তো আপনাকে একটা স্ট্রাকচার ফলো করতে হয়, একটা কাঠামো ফলো করতে হয় না। এবছর অকৃতকার্য শিক্ষার্থীর হার 41.17%। দেশের 202টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি। গত বছর শতভাগ ফেল করার শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 65। নম্বর ছাড় দেয়া, ওভারমার্কিং বা পাশের হার বাড়ানোর কোনো নির্দেশনা ছিল না, তাই রাজনৈতিক প্রভাবমুক্ত হয় এমন ফল মনে করছেন বিশেষজ্ঞরা। ফ্যাসিবাদ সরকারের আমলে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে বিশেষ করে পরীক্ষার সিলেবাস এবং পাশের নীতিমালা প্লাস হলো যে সরকারের মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড থেকে নানা রকমের নির্দেশনা প্রদান করা হতো, যাতে করে আমাদের শিক্ষার্থীরা কম ফেল করে ভালো ফলাফল দেখালে রাজনৈতিক সরকারের নানা রকমের বেনিফিট হয়। এমন ফলাফল শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের ঘাটতির প্রতিফলন বলে মনে করছেন শিক্ষাবিদরা। নিরপেক্ষ ও সঠিক মূল্যায়ন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। কয়েক বছর যদি আমরা এরকম ভাবে মূল্যায়ন করতে পারি, হয়তো সাময়িকভাবে আমরা দেখব যে একটা অংশ উত্তীর্ণ হতে পারছে না, তারা ঝরে যাচ্ছে, কিন্তু এটি আসলে আমাদের ভবিষ্যতের পড়াশোনার জন্য, পড়াশোনার মানের জন্য এটি। এবছর পাশের হার 58.83%। মোট জিপিএ 5 পেয়েছে 69,097 জন শিক্ষার্থী। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 43টি শিক্ষা প্রতিষ্ঠানে একজনও এবার এইচএসসি পরীক্ষায় পাশ করেনি। এ ঘটনা ঘটেছে দিনাজপুর শিক্ষা বোর্ডে। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই এমপিওভুক্ত নয়। এ কারণে অনেক শিক্ষক প্রতিষ্ঠানে নিয়মিত আসেন না। আবার নতুন কিছু প্রতিষ্ঠান ভালো শিক্ষার্থী ভর্তিতেও ব্যর্থ। তবুও ব্যাখ্যা চাইবে বোর্ড। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয় 666টি কলেজের 1,59,608 জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে 60,882 জন। এই বোর্ডে পুরোপুরি অকৃতকার্য 43টি কলেজের পরীক্ষার্থী ছিলেন 182 জন। এর মধ্যে মাত্র 1 জন করে পরীক্ষার্থী ছিলেন 9টি প্রতিষ্ঠানে, 2 জন করে পরীক্ষার্থী ছিলেন 11টি এবং 3 জন করেছিলেন 5টি শিক্ষা প্রতিষ্ঠানে। কিছু বছর স্যারেরা অ্যাক্টিভ ছিল, ছাত্রছাত্রীও এখানে অনেক ভর্তি হয়েছিল। তো পর্যায়ক্রমে স্যারদের বেতন না হওয়ার কারণে অনেক স্যারেরা এখানে আসে না, আবার স্টুডেন্টও খুব একটা অ্যাক্টিভ থাকে না ক্লাসে। সরকারি মান্থলি যে বেতনটা দেওয়া হয় সেটা পায় না, না পাওয়ার কারণে
কাঙ্ক্ষিত মানের শিক্ষক বা শিক্ষা ব্যবস্থা হয় না। শূন্য পাশের 43টি প্রতিষ্ঠানের বেশিরভাগই এমপিওভুক্ত নয়। শিক্ষকরা জানান দীর্ঘদিন সরকারি সুবিধার বাইরে থাকায় তাদের অনেকেই প্রতিষ্ঠানে আসেন না। এছাড়া ভালো শিক্ষার্থী ভর্তি করাতে ব্যর্থ হয় অনেক নতুন প্রতিষ্ঠান। ফল বিপর্যয়ের পেছনে এগুলোই বড় কারণ। কলেজ শাখাতে ভর্তি হতে চায় না, কারণ শিক্ষকেরা তারা পাঠদানে অংশগ্রহণ করে না। আর পাঠদানে অংশগ্রহণ না করার কারণ একটাই, শুধু এমপিওভুক্ত। এসব কলেজের কাছে ব্যাখ্যা চাইবে দিনাজপুর শিক্ষা বোর্ড। তাদের জবাবের ভিত্তিতে হবে পরবর্তী ব্যবস্থা। এগুলো এই কলেজগুলো সদ্য অ্যাফিলিয়েশন প্রাপ্ত, এদের কেন এরকমটা হলো আমরা তাদেরকে ডেকে তাদের কাছে আমরা ব্যাখ্যা চাইব, তাদের ব্যাপারে আমরা অ্যাকশনে যাব। দিনাজপুর বোর্ডে এবার শতভাগ পাশ করা কলেজের সংখ্যা 11টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারের কৃত্রিম সংকটে বিপাকে কৃষক। প্রয়োজনীয় সার না পেয়ে জমিতে চাষাবাদে দেরি হচ্ছে। কৃষকদের অভিযোগ, সংকট দেখিয়ে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনতে হচ্ছে। আর কৃষি বিভাগ বলছে সার সরবরাহ নিয়ে কোনো সমস্যা নেই। মাঠ জুড়ে এখন বিভিন্ন ফসল চাষ করছেন চাষিরা। উৎপাদন বাড়াতে জমিতে দিতে হবে রাসায়নিক সার, অথচ পর্যাপ্ত সার না পাওয়ার অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত দামে কোনো সার না পাওয়ার দাবি নাটোরের কৃষকদের। 5 বস্তা সারের প্রয়োজন হলেও দেওয়া হচ্ছে 1 বস্তা। প্রতি বস্তায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। অভিযোগ করেও মিলছে না ফল। আমার চাহিদা হচ্ছে 4 বস্তা, আমি পাবো ওখানে 1 বস্তা শুধু। এই যে সারের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত কৃষকের কোনো কিছু হবে না। ঊর্ধ্বতন যারা কৃষি কর্মকর্তা আছে তাদের সম্পর্কে অবগত করলেও তারা এর কোনো সুষ্ঠু সমাধান দিতে পারে না। তবে ডিলারদের দাবি সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করছেন। আর কৃষি অফিস বলছে সার সরবরাহ নিয়ে কোনো সমস্যা নেই। যদি কোথা থেকে কোনো অভিযোগ আসে, এটা আমাদের নিজস্ব ডিলারের যে উপজেলা ভিত্তিক প্রতিনিধি আছে তাদের মাধ্যমে সরাসরি তদারকি করা হয়। নাটোর জেলায় কোনো সারের সংকট নেই, এই পর্যায়ে আছে। আমরা আশা করছি যে আমাদের যে সারের মজুদ এবং যে বরাদ্দ আছে, এতে আমাদের নাটোর জেলার রূপামন চাষে কোনো সমস্যা হবে না। এদিকে মেহেরপুরে নির্ধারিত দামের চেয়ে 150 থেকে 450 টাকা পর্যন্ত বেশি দামে সার কেনার অভিযোগ কৃষকদের। যেসব সারগুলো আমরা 1000-1100 করে কিনেছি, সেগুলা আমাদের এখন 2000-1800 করে কিনতেছে। যদি এরকম কেউ বাড়তি মূল্যে বিক্রি করে, তার জন্য আমরা আইনগত ব্যবস্থা নেব। তো এটাকে আরো মনিটরিং কার্যক্রমকে জোরদার করার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তারা সারের গোদাম নিয়মিত পরিদর্শন করছেন। জেলায় 35 জন বিসিআইসি ও বিএডিসির 72 জন ডিলারের মাধ্যমে কৃষক পর্যায়ে সার সরবরাহ করে কৃষি বিভাগ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এছাড়া এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।